দুলাল বাউল টিভি আপনার সাথে। লম্পটের দল আজ রাজা ধনপতি কঠোর হয়ে গেছে। শিশু কালে
আর তার কোনো ক্ষমা হতে পারে না। এর চেয়ে কঠিন শাস্তি আমি তোদের দেব। আমাদের অপরাধ ক্ষমা করুন পিতা, আমাদের অপরাধ ক্ষমা করুন পিতা। আমরা যে আর সহ্য করতে পারছি না পিতা, আমরা যে আর সহ্য করতে পারছি না পিতা। ওরে ওরে শয়তানের দল, তোরা কোনো আমার কাছে অন্যায় করিসনি, তোরা অন্যায় করেছিস তোদের মায়ের কাছে। আমরা যে বড় এতিম, এই ভেবে আপনি আমাদের ক্ষমা করুন মা, আপনি আমাদের ক্ষমা করুন। হাতে ধরি পায়ে পড়ি মা করে মোরে, আমাদেরকে করবেন ক্ষমা, এতিম আপনি আমাদের অপরাধ ক্ষমা করুন মা, আমরা আমরা তো বড় এতিম মা, বড় এতিম। এই এতিম ভেবে আপনি আমাদের ক্ষমা করুন মা। আমাদের অপরাধ ক্ষমা করুন মা। শয়তান, আমি চাপকে তোদের পিঠের চাল তুলে নেব। বল
বল লম্পটের দল, বল বল লম্পটের দল। পিতা পিতা গো, আপনার ওই চাবুকের আঘাত আমরা আর সহ্য করতে পারছি না পিতা। মহারাজ, আপনাদের কোনো কথা বিশ্বাস করবেন না, আপনাদের বিচার করুন। হ্যাঁ হ্যাঁ চন্দ্র, আমি ওদের কঠিন শাস্তি দেব। এই কে আছে? মন্ত্রী চাং বাহাদুরকে এখানে পাঠিয়ে দে। মহারাজ, আমি আবার কি করতে পারি? মন্ত্রী চাং বাহাদুর, বলুন মহারাজ। আপনার ওপর দুটি মাতৃহারা সন্তানের জীবন মরণ নির্ভর করছে। আপনি মা মাটির ওপর দাঁড়িয়ে রয়েছেন, ওপরে রয়েছে ওই ৩৩ কোটি দেবতা। সেই ৩৩ কোটি দেবতার আপনি দিব্যি খেয়ে বলুন আপন দুলালের সম্বন্ধে। মহারাজ, রাজকার্য ছেড়ে যখন আমি রাজপ্রাসাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ আমি প্রাসাদের ভিতরে চেঁচামেচির শব্দ শুনতে পাই। আমি এক পা দুপা করে প্রাসাদের দিকে জানালা দিয়ে উকে মেরে দেখি মহারাজ, আমি মা কালীর দিব্যি ছুঁয়ে বলছি মহারাজ, আমি একটি কথাও মিথ্যা বলছি না। অসহ্য অসহ্য যন্ত্রণা, আমি যে আর কিছুতে সহ্য করতে পারছি না। এই কে আছিস? সেনাপতি মীর কাসেমকে দরবার পাঠিয়ে দে। আমায় কি জন্য স্মরণ করছেন মহারাজ? একই আপন ধুলায় ধুলায় লুণ্ঠিত কেন মহারাজ? মহারাজ বলুন, আপন দুলাল কি আমরা অন্যায় করেছে? বলুন বলুন মহারাজ, আপনি বলুন। আপন দুলাল চরম অন্যায় করেছে সেনাপতি মীর কাসেম। আপন দুলাল ওর মায়ের মন্দিরে প্রবেশ করেছে। তোরা কাঁদিস না বাবা। মহারাজ মহারাজ, ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করেছে, এত ভালো কথা মহারাজ। সন্তান মায়ের মন্দিরে প্রবেশ করেছে, এত খুশির কথা মহারাজ, এত খুশির কথা। না সেনাপতি মীর কাসেম, ছেলে শুধু মায়ের মন্দিরে প্রবেশ করে। বিচার করুন মহারাজ, বিচার করুন। আপনার ওই চাবুকের আঘাত আমরা আর সহ্য করতে পারছি না পিতা। মহারাজ, আপনাদের কোনো কথা বিশ্বাস করবেন না, আপনাদের বিচার করুন। হ্যাঁ হ্যাঁ চন্দ্র, আমি ওদের কঠিন শাস্তি দেব। এই কে আছে? মন্ত্রী চাং বাহাদুরকে এখানে পাঠিয়ে দে। মহারাজ, আমি আবার কি করতে পারি? মন্ত্রী চাং বাহাদুর, বলুন মহারাজ। আপনার ওপর দুটি মাতৃহারা সন্তানের জীবন মরণ নির্ভর করছে। আপনি মা মাটির ওপর দাঁড়িয়ে রয়েছেন, ওপরে রয়েছে ওই ৩৩ কোটি দেবতা। সেই ৩৩ কোটি দেবতার আপনি দিব্যি খেয়ে বলুন আপন দুলালের সম্বন্ধে। মহারাজ, রাজকার্য ছেড়ে যখন আমি রাজপ্রাসাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম,
হঠাৎ আমি প্রাসাদের ভিতরে চেঁচামেচির শব্দ শুনতে পাই। আমি এক পা দুপা করে প্রাসাদের দিকে জানালা দিয়ে উকে মেরে দেখি মহারাজ আমি মা কালীর দিব্যি ছুঁয়ে বলছি মহারাজ, আমি একটি কথাও মিথ্যা বলছি না। অসহ্য অসহ্য যন্ত্রণা, আমি যে আর কিছুতে সহ্য করতে পারছি না। এই কে আছিস? সেনাপতি মীর কাসেমকে দরবার পাঠিয়ে দে। আমায় কি জন্য স্মরণ করছেন মহারাজ? একই আপন ধুলায় ধুলায় লুণ্ঠিত কেন মহারাজ? মহারাজ বলুন, আপন দুলাল কি আমরা অন্যায় করেছে? বলুন বলুন মহারাজ, আপনি বলুন। আপন দুলাল চরম অন্যায় করেছে সেনাপতি মীর কাসেম। আপন দুলাল ওর মায়ের মন্দিরে প্রবেশ করেছে। তোরা কাঁদিস না বাবা। মহারাজ মহারাজ, ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করেছে, এত ভালো কথা মহারাজ। সন্তান মায়ের মন্দিরে প্রবেশ করেছে, এত খুশির কথা মহারাজ, এত খুশির কথা। না সেনাপতি মীর কাসেম, ছেলে শুধু মায়ের মন্দিরে প্রবেশ করে। বিচার করুন মহারাজ, বিচার করুন। ওর মায়ের মন্দিরে প্রবেশ করে ছিল ভিক্ষে করতে। মহারাজ না, এ কথা আমি বিশ্বাস করি না মহারাজ, এ কথা আমি বিশ্বাস করি না। আকাশে চন্দ্র সূর্য মিথ্যা হতে পারে, তাদের কলঙ্ক থাকতে পারে মহারাজ, কিন্তু আপন দুলাল এমন কাজ করতে পারে না মহারাজ। এমন হীন কাজ করতে পারে না মহারাজ। কথা কেন বিশ্বাস করবে না সেনাপতি মীর কাসেম? এর যে প্রমাণ রয়েছে। প্রমাণ? প্রমাণ প্রমাণ সেনাপতি মীর কাসেম, এই চাদরখানা আমার হাতে আসার সঙ্গে সঙ্গে চাদরের প্রতিটি সুতার কোনায় বলে দিচ্ছে এর ভেতরে আসল লুকে আছে ওই চন্দ্রা দেবীর আর মন্ত্রী জং বাহাদুরের। হুঁশিয়ার মুসলিম, হুঁশিয়ার কাফের। ক্ষান্ত হও, ক্ষান্ত হও মূর্খের দল। এটা নাট্য খেলা না, এটা হচ্ছে রাজদরবার। প্রকাশ্যে রাজদরবারে আপনাদের বাধা দিল না। আপনার বিচার করুন মহারাজ, আপনার বিচার করুন। হ্যাঁ হ্যাঁ চন্দ্র, আমি এর চরম বিচার করব। এই কে আছে? মাস্টারকে দরবারে পাঠিয়ে দে। নমস্কার মহারাজ, আমায় কি জন্য স্মরণ করেছেন মহারাজ? আমার সন্তান দুটিকে তোমাকে পাঠিয়েছিলাম শিক্ষিত করে গড়ে তোলার জন্য, আর তুমি এমন শিক্ষা দিয়েছ যে আমার উঁচু মাথা নিচু করে দিয়েছ। না না মহারাজ,
আপন দুলালকে আমি এমন কোন শিক্ষা দিইনি যে আপনার উঁচু মাথা নিচু করে দেবে। বলুন বলুন মহারাজ, আপন দুলাল এমন কি অন্যায় করেছে? আপন দুলাল ওর মায়ের মন্দিরে ঢুকতে চেয়েছিল, চেয়েছিল সতীত্ব হরণ করা। না মহারাজ, একথা আমি বিশ্বাস করতে পারছি না। ওই আকাশ বাতাস একথা বিশ্বাস করতে পারে, 33 কোটি দেবতা বিশ্বাস করতে পারে, কিন্তু কিন্তু আমি শিক্ষাগুরু মাস্টার হয়ে একথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না মহারাজ। বিশ্বাস বিশ্বাস করার মতন প্রমাণ দেওয়া হয়েছে মাস্টার। আপনি বিচার করুন মহারাজ, আপনি বিচার করুন। হ্যাঁ হ্যাঁ চন্দ্রা, ওরা যে অন্যায় করেছে সে অন্যায়ের আমি চরম বিচার করব। আমি বলছিলাম মহারাজ, এবারকার মতো ওদের ক্ষমা করে দিন। বাহ বাহ মন্ত্রী মশাই, বাহ, সত্যি সত্যি আপনি মহৎ। আপনার দিলে যথেষ্ট মজা আছে। মহারাজ আপনি বিচার করুন মহারাজ, ওদেরকে হত্যা করে এক বলতে তাদের রক্ত নিয়ে আমায় দিন, আমি সেই রক্ত দিয়ে আমি স্নান করবো। হ্যাঁ হ্যাঁ চন্দ্রা, আমি তাই করব। আমি যে বিচারক, বিচারকের কাজ যা আমি তাই করব। আমি এক বিন্দু দিলে না করিব মায়া, উচিত শিক্ষা পাবি তোরা। এই কি আছে, ঘাতককে এখানে পাঠিয়ে দে। কতদিন পরে আবার আমার লাল বাড়িতে ডাক পেয়েছে, না জানি কার মাতার সিঁদুর মুছে ফেলতে হবে, না জানি কোন মায়ের বুক খালি করতে হবে। বলুন মহারাজ, আমায় কি করতে হবে? যাও ঘাতক, ওই দক্ষিণ শ্মশানের এই কুলাঙ্গার দুটি সন্তানকে নিয়ে না কালিনার না মহারাজ, না। ওদের নরবলি দিয়ে এক বালতি তাজা রক্তের আমায় দাও। না না যাব না মহারাজ, আপনার হুকুমে আমি বহুত বহুত মানুষ হত্যা করেছি, বহু মায়ের মুখ খালি করেছি, কত শিশু সন্তানকে আমি হত্যা করেছি, কিন্তু নিষ্পাপ নিষ্পাপ এই আপন দুলালকে আমি হত্যা করতে পারবো না। কেন পারবে না ঘাতক? হ্যাঁ, তুমি যে আমার বেতনভুক্ত কর্মচারী, এ কাজ তোমায় করতে হবে ঘাতক। বিচার করুন মহারাজ, বিচার করুন। আমি তোমায় আদেশ করছি। না না মহারাজ, এই রইল আপনার ত্যাগ খড়গ। আজ থেকে আপনার চাকরি ছেড়ে দিয়ে আমি চলে যাচ্ছি, তবু তবু আমি আপন দুলালকে আমি হত্যা করতে পারবো না, যাবো না, আমি হত্যা করতে পারবো না, পারবো না। এই, কে আছো? নতুন ঘাতককে পাঠিয়ে দাও। মহারানী, নতুন ঘাতকের আর প্রয়োজন হবে না। আমি নিজেই ঘাতক হয়ে আমি নিজেই আপন দুলালকে হত্যা করব। হ্যাঁ মাস্টার, তুমি কি পারবে মাস্টার হয়ে আপন দুলালকে হত্যা করতে? আরে পারবো না মহারাজ,
আপনি আপনি পিতা হয়ে যদি নিজের সন্তানকে হত্যা করার আদেশ দিতে পারেন, আর আমি তো আমি কেন পারবো না তাদেরকে হত্যা করতে? চলো চলো বাবা আপন দুলাল, অনেক অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি তোমাদের ওই দক্ষিণ শ্মশানে নিয়ে যে আমি তোমাদের হত্যা করবো বাবা। চলো চলো বাবা। মারিছিলাম রাজা বলে দুটি তাই যাচ্ছি, তবে যাবার বেলায় তোদের বলে যাচ্ছি, তা করেছি হে ভগবান, ও তোদের কোনদিন ক্ষমা করবে না, কোনদিন ক্ষমা করবে না। মারিস না রাজা চলো বাবা আপন দুলাল, এখানে শত কাঁদলেও কোনো লাভ হবে না। তোমাদের পিতা এই শয়তান আর শয়তানের চক্রান্তে আজ অন্ধ হয়ে গেছে। চলো চলুন গুরুদেব, চলুন। পিতা বিদায় পিতা, পিতা পিতা গো, আমরা এতিম বলে আমাদের আপনি হত্যার আদেশ দিলেন পিতা। আপনি যে অন্ধ পিতা, আপনি যে অন্ধ, আপনি যে অন্ধ। বড় রানী রাজলক্ষ্মী আমাকে রাস্তায় থেকে তুলে নিয়ে এসে লেখাপড়া শিখে আমাকে মানুষ করল, আর প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছিল মহারাজ। আজ আমি তাদের সন্তানকে আজ রক্ষা করতে পারলাম না মহারাজ, আমি তাদেরকে রক্ষা করতে পারলাম না। মহারাজ
আমি বড় রানীর মৃত্যুর সময় আমি তোর গায়ে হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম মহারাজ, আমি বেঁচে থাকতে তার সন্তানদের আমি কোনো ক্ষতি হতে দেব না মহারাজ, আমি কোনো ক্ষতি হতে দেব না। যখন তাদের সন্তানকে আমি রক্ষা করতে পারিনি, আপনি মহারাজ আপনার চাকরি ছেড়ে দিই আমি চলে যাচ্ছি মহারাজ। এই রইল আপনার দেওয়া তরবারি, আর এই রইল আপনার দেওয়া পোশাক। আমি আপনার চাকরি ছেড়ে দিই আজ আমি চলে যাচ্ছি মহারাজ, আজ আমি চলে যাচ্ছি। মীর কাসেম, রাজলক্ষ্মী আমায় ছেড়ে একা চলে গেছে, আজ তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ। দুলাল আমায় ছেড়ে চলে গেছে, সবাই যদি চলে যাবে, আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? বলো 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 মীর কাসেম। কেন মহারাজ? আমি চলে গেলেও আপনাকে দেখার মতো এই প্রাসাদেতে অনেকেই রয়েছে। আপনার ছোট রানী চন্দ্রা দেবী রয়েছে, মন্ত্রী জং বাহাদুর রয়েছে, এরা থাকতে সেনাপতি মীর কাসেমের আর কোনো প্রয়োজন নেই মহারাজ, আর কোনো প্রয়োজন নেই। আমি আজ চলে যাচ্ছি মহারাজ, আমি আজ চলে যাচ্ছি মহারাজ। আজ আমি চলে যাচ্ছি মহারাজ, তবে যাওয়ার সময় আপনাকে একটি কথা বলে যেতে চাই মহারাজ। আপন দুলাল যে নির্দোষ মহারাজ, আপন দুলাল নির্দোষ মহারাজ। যাদের চক্রান্তে যে শয়তান আর শয়তানি চক্রান্তে আজ আপন দুলালকে হত্যার আদেশ দিয়েছেন মহারাজ, একদিন দেখবেন আপনাকে চোখের জলে মুখ ভাসাতে হবে মহারাজ, চোখের জলে মুখ ভাসাতে হবে মহারাজ, চোখের জলে মুখ ভাসাতে হবে মহারাজ, চোখের জলে। তোমরা একে একে সবাই আমাকে ছেড়ে চলে গেলেও এখন আমি কি করব ভগবান? কেন আমি আছি মহারাজ। তুই
তুই আমাকে স্পর্শ করবি না। আমি পিতা হয়ে আমার আপন দুলালকে আমি হত্যার আদেশ দিয়েছি। আমি বুঝতে পেরেছি ষড়যন্ত্র, কঠিন ষড়যন্ত্র। মাস্টার আপন দুলাল সেনাপতি মীর কাসেম। মাস্টার দাঁড়াও মাস্টার, তুমি আপন দুলালকে হত্যা করো না মাস্টার। আমি আসছি মাস্টার। আপন দুলাল আমি যেমনটি চেয়েছিলাম চন্দ্রা দেবী, ঠিক তেমনটি হয়েছে। এখন আমি হব এই ধর্মপুরের রাজা। তুমি হবে আমার রানী। চন্দ্রা দেবী, এখন থেকে এই রাজ্য আমরাই পরিচালনা করব। শোনো চন্দ্রা দেবী, এখন থেকে আপনি হবেন এই রাজ্যের রাজা আর আমি হব এই রাজ্যের রানী। শোনো চন্দ্রাবতী, অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, তুমি আমাকে একটি গান শোনাও। তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি, আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি? সঙ্গী
আছে রানী, এখন আমরা অন্তপুরে যাই। তাই চলুন মহারাজ। মন্ত্রী মহাশয়, বলুন রাজকন্যা। এই রাজদূত পরিচালনা করতে আমার একার দ্বারা কিছুতেই সম্ভব হচ্ছে না। রাজকন্যা, এখন আমরা কি করব? চারিদিকে ঘটক পাঠিয়েও কোনো সুপত্র সন্ধান পাচ্ছি না। আপনি একটা কাজ করুন মন্ত্রী মশাই, আপনি গজপতি হাতির গলায় মালা পরিয়ে ছেড়ে দিন। এদিকে আসুন। গজপতি হাতি যার গলায় মালা পরাবে আমি তাকেই বিবাহ করব। ঠিক আছে রাজকন্যা, আমি এখনই গজপতি হাতিকে ফুলের মালা দিয়ে এখনই আমি ছেড়ে দিচ্ছি। আপনি তাই করুন। ঠিক আছে রাজকন্যা, চলুন মন্ত্রী মহাশয়, চলুন রাজকন্যা। তাই চলুন। দাদা দাদা, আমি তো আর সহ্য পাচ্ছি না দাদা, খোদার জ্বালাই আমি তো মরে যাব দাদা। ভাই দুলাল, এই অচির বনে আমি তোর জন্য খাবার কোথায় পাবো দুলাল? জানি না দাদা, তুমি যেখান থেকে পারো আমার জন্য একটু খাবার নিয়ে এসো দাদা, নইলে নইলে আমি যে আর বাঁচবো না দাদা, বাঁচবো না। ঠিক আছে দুলাল, আমি একটু চেষ্টা করে দেখি কোথাও থেকে তোর খাবার মেলাতে পারি কিনা। তুই একটু এই গাছের নিচে বসে থাক দুলাল, তুই যেন কোথাও যাবি না। ঠিক আছে দাদা। দোলাল রে তোর চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। তোর চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়।
যাই দুলাল, আমি যাবো আর আসবো, তুই এই গাছের নিচেই বসে থাক ভাই। আমি না আসা পর্যন্ত তুই কোথাও যাবি না দুলাল, তুই কোথাও যাবি না। ঠিক আছে দাদা, তুমি তাড়াতাড়ি ফিরে এসো দাদা। এই বনের মাঝে বাঘের গর্জন শোনা গেল। না না না, এখানে থাকলে হয়তো আমাকে বাঘে খেয়ে ফেলবে, তার চেয়ে বরং আমি পালিয়ে যাই, আমি পালিয়ে যাই। নগরবাসী, আমার ভাই কতদিন ধরে অনাহারে আছে, আপনারা যেটা পারেন আমাদের একটু সাহায্য করুন। আমার ভাইকে আমি খাবার কিনে দেব। ভিকা দেন গো নগরবাসী, ভিকা দেন আমারে। ভিকা দেন আমারে গো, ভিকা দেন আমারে।
চলো ভাই। তুই কোথায় গেলি রে ভাই? এখানে ঘুমিয়ে আছেন? এ কি শুনছেন? ও ভাই, কি হয়েছে ভাই? আপনারা আমাকে কিছু বলছেন? এ কি? আমার গলায় মালা, আমার গলায় মালা কি করে এলো? অবাক হবেন না ভাই, আমাদের গজপতি হাতি আপনাকে পছন্দ করে গলায় মালা পরিয়ে দিয়েছে। এর কারণ কি ভাই? এর কারণ এই রাজ্যের রাজকুমারী আপনাকে বিবাহ করবে। আপনি চলে আসুন আমাদের সঙ্গে। কি এ আপনি কি বলছেন? এই রাজ্যের রাজকুমারী আমাকে বিবাহ করবে? হ্যাঁ হ্যাঁ, এই রাজ্যের রাজকুমারী আপনাকে বিবাহ করবে। আপনি চলে আসুন আমাদের সঙ্গে। না না, আমাকে নিজেও না, আমি কোথাও যাব না। আমি এই বনে আমার ছোট ভাইকে হারিয়ে ফেলেছি। আমার ভাইকে যে খুঁজে বের করতেই হবে। স্বেচ্ছায় না গেলে আমরা জোর করে ধরে নিয়ে যাব। ঠিক আছে ভাই, ঠিক আছে, তাই চলুন। চলো, তবে তাই চলুন। মন্ত্রী মহাশয়, বলুন রাজকন্যা। প্রহরীরা এখনো ফিরে আসছে না কেন মন্ত্রী মশাই? তবে কি গজমতি হাতি কোনো উপযুক্ত পাত্র খুঁজে পায়নি? আমিও তাই ভাবছি রাজকন্যা, তারা আসতে এত দেরি করছে কেন? আমরা চলে এসেছি মন্ত্রী মশাই। বলো বলো, কি সংবাদ? তোমাকে যে কাজের জন্য পাঠিয়েছিলাম তার সংবাদ কি? আপনার গজমতি হাতি উপযুক্ত পাত্র পছন্দ করেছে মহারানী। তাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এই তো সে। আমি এখন আসি মন্ত্রী মশাই। মন্ত্রী মহাশয়, আপনি তাড়াতাড়ি আমাদের বিবাহের ব্যবস্থা করুন। তাই করছি রাজকন্যা। তবে আমাদের গজমতি হাতি
উপযুক্ত পাত্র খুঁজে নিয়ে এসেছে, দেখতে খুবই সুন্দর। আপনি আমাদের বিবাহের ব্যবস্থা করুন মন্ত্রী বর। তাই রাজকন্যা, আমি এখনই বিয়ের ব্যবস্থা করছি। আমি আপনাকে এই সিংহাসনে বসিয়ে দিলাম। আজ থেকে আপনি নিজ দায়িত্বে এই রাজ্য পরিচালনা করবেন। আজ থেকে আপনি হলেন এই রাজ্যের রাজা, আর আমি হলাম এই রাজ্যের রানী। ঠিক আছে কমলা, আমি তোমার প্রস্তাবে রাজি। হ্যালো, যদি প্রশ্ন কর কি আছে আমার, বলবো আমি তুমি ছাড়া নেই কিছু আর। যদি প্রশ্ন কর কি আছে আমার, বলবো আমি তুমি ছাড়া নেই কিছু আর। বলবো আমি তুমি ছাড়া নেই কিছু আর। দায়িত্বে এই রাজ্য পরিচালনা করবেন। সর্বনাশ হয়ে গেছে রানীমা, সর্বনাশ হয়ে গেছে। আমাদের ঘোড়াশাল থেকে একটি ঘোড়া চুরি হয়ে গেছে। কি আমি রাজা হতে না হতেই
ঘোড়াশাল থেকে ঘোড়া চুরি হয়ে গেছে, আমি এর উপযুক্ত বিচার করব। যাও প্রহরী, যেমন করে হোক সেই ঘোড়া চোরকে ধরে এনে বন্দি করো ওই কারাগারে। যাইছে রানীমা। কমলা, আমি আগামীকাল প্রকাশ্যে সেই ঘোড়াচোরের চরম বিচার করব। এবার চলো কমলা, আমরা অন্তপুরে যাই। আমি খুব ক্লান্ত, আমার বিশ্রামের প্রয়োজন। তাই চলুন মহারাজ, তাই চলুন। দাদা দাদা, তুমি তুমি কোথায় দাদা? সারাটি বন তন্ন তন্ন করে খুঁজে তোমাকে কোথাও পেলাম না দাদা। হায় ভগবান, আমি আমি এখন কি করব ভগবান, কি করব? আর আর কোথায় গেলে আমি আমার দাদাকে খুঁজে পাবো ভগবান? তুমি তুমি আমায় বলে দাও ভগবান, আমায় বলে দাও।
শাহী এলান, একটি শাহী এলান, একটি শাহী এলান। ঘোড়াশাল থেকে একটি ঘোড়া চুরি হইয়া গিয়াছে। যে এই ঘোড়া চোরকে ধরিয়ে দিতে পারবে তাকে রাজ দরবার থেকে উপযুক্ত পুরস্কার ঘোষণা করবে। ঘোষণাটি শুনলেন। ঘোড়া চোরের খোঁজ করতেছে, এখন ঘোড়া লয়েন যাবে না, তার চেয়ে তো বরণ ঘোড়াকে গাছের সঙ্গে বাইন্দা আমি পলাই, আমি পলাই। ও ভগবান, তুমি আমায় বলে দাও ভগবান, এই এই গহীন বনে আমি এখন কোথায় যাব ভগবান, কোথায় যাব? আমি আমি যে পথ খুঁজে পাচ্ছি না ভগবান, পথ খুঁজে পাচ্ছি না। হয়তো হয়তো একটি ঘোড়া দেখা যাচ্ছে। ঘোড়া যখন আছে অবশ্যই ওখানে মানুষ আছে। সে যদি আসে তার সাথে আমি লোকালয়ে চলে যাব। ওই ওই ঘোড়ার কাছে গিয়ে আমি একটু বসি। এই যে ভাই, ওই তো আমাদেরই ঘোড়া দেখা যাচ্ছে। তাই তো বেটা ঘোড়া চুরি করে এখানে আরামে ঘুমাচ্ছে। ওকে বন্দি করে রাজ দরবারে নিয়ে চল। ঠিক আছে তাই, ঠিক আছে। এই বেটা ঘোড়া চোর, ঘোড়া চুরি করে এখানে আরামে ঘুমাচ্ছিস? এই কি বলছো ভাই তোমরা? আমি যে কিছুই বুঝতে পারছি না ভাই। আমি ঘোড়া চুরি করেছি? হ্যাঁ হ্যাঁ, তুই ঘোড়া চুরি করেছিস। তোকে আমরা সারা বন তন্ন তন্ন করে খুঁজে পাচ্ছি। না ভাই, আমি ঘোড়া চোর নই। আমি আমার দাদাকে খুঁজে বেড়াচ্ছি ভাই। ওই বেটা ঘোড়া চোর, তাল বাহানা করে কোনো ভাত নেই কেনে? ওকে আমরা বন্দি করে রাজপ্রাসাদে নিয়ে যাবো। এই বন্দি করো, চল শালা, এবার বুঝবি ঠেলা। Oh
কমলা, সৈনিককে পাঠিয়েছি ঘোড়াচোরকে ধরে আনার জন্য, এখনো ফিরছে না কেন? মহারাজ, আপনার কথা মতো সেই ঘোড়াচোরকে বন্দী করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছি। ঠিক আছে প্রহরী, আমি আগামীকাল প্রকাশ্যে সেই ঘোড়াচোরের বিচার করব। আমি এখন আসি মহারাজ। তাই হবে স্বামী। ঘোড়াচোরকে এমন উচিত শিক্ষা দেবেন যে ভবিষ্যতে যাতে এমন ধরনের চুরি আর কখনো কোনোদিন না করতে পারে। ঠিক আছে কমলা, তাই হবে। সেই ঘোড়াচোরকে আমি কঠিন শাস্তি দেব। কিন্তু কমলা, আজ অনেক দিন হয়ে গেল আমি আমার ছোট ভাই দুলালকে হারিয়েছি, কিন্তু সে কোথায় আছে, কেমন আছে তা আমি জানি না। তাই আমি মনে মনে স্থির করেছি যে আপন দুলালের কাহিনী শোনাতে পারবে তাকে এই অর্ধেক রাজ্য লিখে দেওয়া হবে। এতে তোমার কি অভিমত কমলা? এ তো উত্তম প্রস্তাব স্বামী। আপনি যা ভালো মনে করেন তাই হবে, কারণ এই রাজ্যের ভার আমি যে আপনার হাতে তুলে দিয়েছি স্বামী। আপনি এখনই চলে যান মন্ত্রী মহাশয়, সারা রাজ্য এলান করে দিন যে আপন দুলালের কাহিনী শোনাতে পারবে তাকে অর্ধেক রাজ্য লিখে দেওয়া হবে। আর এও জানিয়ে আসবেন যে যারা আপন দুলালের কাহিনী শুনতে আসবে তাদেরকে দরবারে শ্মশান মানে বসতে দেওয়া হবে। হ্যাঁ মহারাজ, আমি এখনই সারাটি রাজ্যময় অ্যালাউন্স করে দিচ্ছি। আমরা বিশ্রাম কক্ষে যাই। তাই চলো কমলা। তাই চলুন স্বামী। আগে দেখো, আর কতদিন, আর কতদিন এই কারা যন্ত্রণা ভোগ করতে হবে ভগবান, ভোগ করতে হবে। আমি আমি তো এই কারা যন্ত্রণা ভোগ করতে পারছি না ভগবান, ভোগ করতে পারছি না। এই রাজা ধনপতি, ধনপতি, এই রাজা ধনপতি। আচ্ছা, রাজা ধনপতি একটি শাহী এলান, দরবারে গিয়ে বসবে। একটি শাহী এলান, একটি শাহী এলান। চেয়ার বসবেন নাকি? এই রাজ্যে যে আপন দুলালের কাহিনী শোনাতে পারবে রাজা তাকে অর্ধেক রাজ্য লিখে দিবেন। ঘোষণাটি শুনলেন? কিসের এলান দিচ্ছ ভাই? চোখ বেটা ঘোড়াচোর, তুই শুনে কি করবি? যদি যদি একটুও বলতেন, শোনার খুব ইচ্ছা ছিল ভাই। মহারাজ আপন দুলালের কাহিনী শুনতে চাই। যে আপন দুলালের কাহিনী শোনাতে পারবে মহারাজ তাকে অর্ধেক রাজ্য লিখে দিবেন। আপন দুলালের কাহিনী? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি বলতে পারবো ভাই। সেই আপন দুলালের করুণ কাহিনী তুমি একটু মহারাজকে গিয়ে বলো ভাই। চোখ বেটা ঘোড়াচোর, তুই বলে দিবি আপন দুলালের কাহিনী? আচ্ছা ভাই, আপনারা বলেন তো, ঘোড়াচোর কোনদিন আপন দুলালের কাহিনী বলতে পারে বলেন? হ্যাঁ,
বেটা কাহিনী করস? হ্যাঁ ভাই, আমি পারবো ভাই, আমি পারবো, আমি পারবো ওই আপন দুলালের কাহিনী শোনাতে ভাই। তুমি তুমি একটু দয়া করো ভাই। ঠিক আছে ঠিক আছে, যা, আমি মহারাজকে গিয়ে বলবো তোর কথা। আমি মহারাজকে আপন দুলালের কাহিনী শোনাতে যাচ্ছি। তুমি আমার সহায় থেকো ভগবান, সহায় থেকো, সহায় থেকো ভগবান, সহায় থেকো, সহায় থেকো। কমলা, কি ব্যাপার? আপন দুলালের কাহিনী শোনানোর জন্য এখনো তো কেউ এলো না। তাহলে কি আমাকে বুঝে নিতে হবে এই রাজ্যে আপন দুলালের কাহিনী কেউ কি জানে না? গুস্তা কি ভাব হয় মহারাজ? বলতে সাহস পাচ্ছি না। নির্ভয়ে পলো প্রহরী, কি সংবাদ? মহারাজ, আমরা যে ঘোড়াচোরকে ধরে এনেছি সে নাকি বলতে পারবে আপন দুলালের কাহিনী। তুমি যাও প্রহরী, কারাগার থেকে শ্মশান মানে তাকে দরবারে হাজির করো। আমি তাই করছি মহারাজ, আমি তাই করছি। আপনারা যারা আপন দুলালের কাহিনী শুনতে এসেছেন, কাহিনী শোনানো শুরু হলে আপনারা কেউ হাসি কান্না করবেন না। আর কাহিনী শেষ হলে যার যার পরিচয় না দিয়ে আপনারা কেউ দরবার ত্যাগ করতে পারবেন না। এই আমার বিনীত অনুরোধ। মহারাজ, এই সেই ঘোড়াচোর, এ নাকি বলতে পারবে আপন দুলালের কাহিনী। তুমি এখন যাও প্রহরী। আমি তাই যাচ্ছি মহারাজ। এবার বলো যুবক, তোমার সেই আপন দুলালের করুণ কাহিনী।
মহারাজ। না যুবক, তুমি ধীরে ধীরে বলতে থাকো আপন দুলালের কাহিনী। হায় অবশেষে আমায় ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। আমি আর বলতে পারবো না মহারাজ, বলতে পারবো না। না যুবক, তুমি বলো, বলো সেই আপন দুলালের কাহিনী। তোমার কাহিনী শুনে, তোমার কাহিনীতে আমার জীবনের সাথে মিলে যাচ্ছে। আর মাস্টার তাদের আপনার দোহাই লাগে মহারাজ, আপনি আমায় ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। না না যুবক, না, আমার কাহিনী আমি যে বুঝতে পেরেছি। তুমি বলো যুবক, তুমি বলতে বলতে থামালে কেন? আবার শুরু করো।
আর তারপরেতে ভাই দুলাল, আর তোকে কোথাও খুঁজতে হবে না ভাই দুলাল। আর কেউ তোকে আমার কাছ থেকে দূরে সরাতে পারবে না। মহারাজ, কাহিনী তো শেষ হলো, এখন আমরা চাই মহারাজ। আপনারা সবাই দাঁড়ান, পরিচয় না দিয়ে আপনারা কেউ দরবার ত্যাগ করবেন না। পরিচয় পরিচয় আর কি দেব মহারাজ? আমি যে গরিব দিনহীন, আমি যে গরিব দিনহীন, আর কোনো পরিচয় নেই মহারাজ, আমার কোনো পরিচয় নেই। এই চেয়ে দেখ দুলাল, ইনি আমাদের হতভাগা পিতা। আপনার এই অবস্থা কেন পিতা? বলুন পিতা। বলবো বলবো বাবা, সব বলবো। তার আগে চেয়ে দেখো তোমার ওই কাকার অবস্থা কি। ওই ওই কেমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কি কাকা? আমি তোদের দূরে সরে দে, সারা মন তল্লা তল্লা করে আমি কত জায়গায় খুঁজেছি বাবা, তোদের সন্তান কাকা কাকা, আর আপনাকে কেউ আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারবে না কাকা। বলুন পিতা, বলুন পিতা, রাজ্যের কি সংবাদ? বাবা আপনার দুলাল তোমাদের ওই শয়তানের চক্রান্তে আর শয়তানের চক্রান্তে আদেশ দেওয়ার পর আমি তোমাদের জন্য পাগল হয়ে যাই, ঘুরে তারে তারে ঘুরে বেড়াই, এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাই। সেই সুযোগেই মন্ত্রী জং বাহাদুর ওই রাক্ষসী রানীর সিংহাসন দখল করে নেয়।
আমি এখন পথের ভিখারি বাবা, পথের ভিখারি। সেনাপতি কাকা, বলো বাবা, আপনি আমাদের সাথে থাকবেন তো? যে দুই সন্তান চক্রান্ত করে আমাদেরকে হত্যা করতে চেয়েছিল, ওদেরকে উচিত শিক্ষা দিয়ে উদ্ধার করব আমাদের হারিয়ে যাওয়া পিতার সেই আসন। হ্যাঁ হ্যাঁ বাবা দুলাল, আমি সেই শয়তান দুটগুলাকে আমি এমন শিক্ষা দেব যে আকাশ বাতাস কেঁপে উঠবে তাদের ভয়ঙ্কর কান্নায়। সেদিন শত শত কান্নেও, হাতে পায়ে ধরে কান্নেও আমার হাত থেকে কিছুতেই তারা রেহাই পাবে না, কিছুতেই তারা রেহাই পাবে না। চলো চলো বাবারাও, সেই শয়তানগুলো যেখানেই থাকুক না কেন সারা দেশ আমরা তল্ল তল্ল করে খুঁজে সেই শয়তানদের আমি উপযুক্ত শিক্ষা দেব। চলুন পিতা, চলুন কাকা, আমরা সবাই অন্তপুরে যাই। তাই চলো বাবারা, তাই চলো। সর্বনাশ হয়ে গেছে চন্দ্রা, সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে বন্ধু? রাজা ধনপতি ও তার দুটি সন্তান ও মীর কাসেম বেঁচে আছে। কি বলছো? আমি দূর থেকে শুনতে পেয়েছি চন্দ্রা। আমাদের রাজ্য তারা দখল করতে আসছে, এদিকে তারা ছুটে আসছে। তাহলে এখন উপায় কি বন্ধু? এখন উপায়, তাহলে কি সেদিন মাস্টার সাহেব আপনদুলাকে হত্যা করেনি? সে আমাদের সাথে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা করেছে চন্দ্রা। এ ভাববার সময় নেই চন্দ্রা, এ ভাববার সময় নেই। এখন আমরা পালিয়ে যাই। কোথায় পালাবে তোমরা? আমাদের হাত থেকে তোমার কোনো স্থান নেই। আমাদের ভুল হয়ে গেছে বাবা, এবার করবো তো। বিনা যুদ্ধে আমি বন্ধুত্ব স্বীকার করব। তাহলে এসো। দাদা দাদা, এবার চলো আমাদের পিতার রাজ সিংহাসন আমাদের পিতার হাতে তুলে দিতে হবে। তাই চলো ভাই দুলাল, তাই চলো দাদা।
রাজ্যের মান সম্মান, প্রজাদের সুখ ও শান্তি যার হাতে তুলে দিলাম সে হলো আপনাদের স্নেহের আপন আর দুলাল। আপনারা সকলে আপনারা সকলেই ওদেরকে আশীর্বাদ করুন।